অনেক অনেক দিন আগের কথা। রূপনগর নামের একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত এক গরিব কৃষক মিঠুন। মিঠুনের পরিবারে তার স্ত্রী রমিলা এবং 10 বছরের একটি মেয়ে রীতা থাকতো। রীতার এখন স্কুল পড়ার বয়স হয়েছে। একদিন রমিলা মিঠুনকে ডেকে বলে, মেয়েটার স্কুল পড়ার বয়স হয়েছে, ওকে স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে এবার। কথাটা তুমি ঠিক বলেছ, কিন্তু স্কুলে ভর্তি করিয়ে দিতে গেলে তো অনেক টাকা লাগবে। বেশ কয়েকদিন হয় আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বাজারের সবগুলো দোকানেই অনেক ধার করে রেখেছি, কেউ আর ধার দিতেও চায় না। আজকের বাজারটাও হয়তো করা হবে না। কি আর করার, উপরওয়ালা আমাদের কপালে এত কষ্ট লিখে রেখেছেন, গরিব বলে নিজের মেয়েটাকেও একটু পড়ালেখাও করাতে পারলাম না। তুমি চিন্তা করো না, সারা জীবন আমাদের কষ্ট থাকবে না। আমি যাই দেখি কোনো দোকানদার ধারে একটু বাজার দেয় কিনা। এই বলে মিঠুন বাজারে চলে যায়। বাজারে গিয়ে সেই হরির দোকানে যায় আর বলে, ভাই, আমাকে কিছু বাজার দিতে হবে ধারে। না ভাই, আমি আর তোমাকে ধারে বাজার দিতে পারবো না। তাছাড়া আগে 2000 টাকা এখনো বাকি আছে, তার আগে শোধ করে দাও, তারপর দেবো। মিঠুন এক এক করে বাজারের সবকটা দোকানে গেল, কিন্তু কেউই তাকে ধারে বাজার দেয় না। মিঠুন একটি ফাঁকা জায়গায় যায় এবং বলতে থাকে, আমি কেমন মানুষ যে নিজের স্ত্রী সন্তানের মুখে খাবারই দিতে পারি না। এত বড় লজ্জার একটা বিষয়। আমি বাড়িতে যাব কিভাবে? না, আজ আর আমি বাড়িতে যাব না। দেখি কোথায় গিয়ে মরা যায়। এসব কথা বলে মিঠুন একটি জঙ্গলে যায়। আর জঙ্গলে গিয়ে দেখতে পায় একটি নদী। মিঠুন ঠিক করে সে এই নদীতেই ঝাঁপ দিবে আর বলে, আমি আর বেঁচে থেকে কি করব? আমার মতো হতভাগার এই পৃথিবীতে না থাকলেই ভালো হবে। আজ এই নদীতে ঝাঁপ দিয়েই নিজের জীবনটা শেষ করে দিব। আর ঠিক সেই সময় একটি পরী জঙ্গলের পাশ থেকে এসব শুনতে পায়। পরীটি মিঠুনের কাছে আসে আর বলে, কে তুমি? এভাবে মরতে যাচ্ছ কেন? আমার নাম মিঠুন। আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। মিঠুন, তুমি আর এসব বলো না। আমি একজন পরী, তুমি আমাকে সব কথা বলতে পারো। পরীদের কাজ হলো মানুষের সব সমস্যার সমাধান করা, আর আমি তোমার সব সমস্যার সমাধান করতে পারবো। তুমি সত্য বলছো পরি? তুমি আমার সব দুঃখ কষ্ট দূর করে দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই, তুমি আমাকে সব কথা বলতে পারো। বেশ, তবে শোনো। এরপর মিঠুন পরীকে তার সব অভাবের কথা খুলে বলে। পরী মিঠুনের কথা শুনে বলে, এই ব্যাপার, অভাব তো কম বেশি সবারই আছে। কারো টাকা পয়সার অভাব, আর কারো সুখের অভাব। এই বলে সবাই বোকার মতো মরতে আসে নাকি? তুমি সত্যি একটা বোকা। শোনো, তোমাকে আমি এই গরুটি দিলাম, এই গরুটি নিয়ে বাড়িতে যাও। এই গরুটি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দিবে। আর শোনো, এই গরুটি কোনো সাধারণ গরু নয়। মানে? সাধারণ গরু নয় মানে? তুমি এসব কি বলছো পরি? গরু আবার সাধারণ অসাধারণ হয় নাকি? হ্যাঁ, হয় হয়। তা তুই গরুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পরই বুঝবি। শুধু গরুটার একটু খেয়াল রাখতে হবে, গরুটাকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে। আর দেখিস গরুটাকে কেউ চুরি না করে নিয়ে যায়। তুমি সেসব নিয়ে চিন্তা করো না পরি। আমি এই গরুটাকে অনেক যত্নে রাখবো। তাহলে তো অনেক ভালো। আচ্ছা, তুই এখন বাড়িতে চলে যা। তোর বউ আর তোর বাচ্চা তোর জন্য চিন্তা করবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এই কথা বলে মিঠুন সেখান থেকে গরুটি নিয়ে চলে যায় আর বাড়িতে গিয়ে রমেলাকে ডাকতে থাকে। রমিলা, রমিলা, কই গেলে? এদিকে একটু এসো, দেখে যাও আমি কি নিয়ে এসেছি। মিঠুনের কথা শুনে রমিলা আর রীতা সেখানে আসে। আর রীতা এত বড় গরুটা দেখে তার বাবাকে বলে, বাবা, ও বাবা, এত বড় গরুটা তুমি কোথা থেকে নিয়ে আসলে? এই গরুটা আমাকে একটা পরী দিয়েছে রে মা। তোমার সব কথাতে শুধু ইয়ার্কি। গরুটা কোথা থেকে নিয়ে এসেছো সত্যি করে কি বলবে? আমি ইয়ার্কি করছি না রমিলা। তারপর মিঠুন রমিলাকে গরুর কাহিনীটা খুলে বলে। সব তো বুঝলাম, কিন্তু এই গরু আমাদের কিভাবে অভাব দূর করবে? সেটাই এখন দেখার পালা। দাঁড়াও, আমি গরুটাকে একটু ঘাস নিয়ে এসে খাওয়াই। তারপর মিঠুন গরুটাকে ঘাস খাওয়ায়। ঘাস খাওয়ানোর কিছুক্ষণ পর গরুটি যখন গোবর দিল, তখন রমিলারা দেখতে পায় গোবরের মধ্যে কি যেন একটা চকচক করছে।
এ কি, গোবরের মধ্যে এটা কি চকচক করছে? দেখি তো একটু। আরে, এ তো দেখছি সোনার ডিম। তাহলে পরি ঠিকই বলেছিল, এই গরুটা আমাদের সকল অভাব দূর করবে। এরপর মিঠুন রোজ একের পর এক সোনার ডিম বিক্রি করতে থাকে। কিছুদিনের মধ্যে মিঠুনদের আর কোনো অভাব থাকে না। রাতারাতি তারা অনেক বড়লোক হয়ে যায়। মিঠুনদের এত কিছু দেখে তাদের পাশের বাড়ির একজন লোক বলে, এই মিঠুন এত তাড়াতাড়ি এত বড়লোক হলো কিভাবে? এর পিছনে অন্য কোনো রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে। আমাদের থেকেও যারা গরিব ছিল তারা আজ আমাদের থেকেও বড়লোক হয়ে গেল। না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। লোকটি চুপি চুপি আড়াল থেকে দেখতে পায় যে মিঠুনদের গরু গোবরের মধ্যে সোনার ডিম দেয়। এ আমি কি দেখছি? এ কি আদৌ সম্ভব? না, আমি তো ঠিকই দেখছি। তাহলে এই গরুটিই হলো মিঠুনদের বড়লোক হওয়ার চাবি। না, আমাকে যে করেই হোক এই গরুটি আজ রাতে চুরি করতেই হবে। মিঠুনদের গরু চুরি করে আমি মিঠুনদের থেকেও অনেক বড় লোক হয়ে যাব। হা 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 হা। এরপর সেই লোকটি মাঝরাতে মিঠুনদের বাড়িতে আসে আর এসে দেখতে পায় গরুটি ঠিক সেখানেই রয়েছে। লোকটি গরুটিকে চুপি চুপি বাড়িতে নিয়ে যায় আর অপেক্ষা করতে থাকে কখন গরুটি সোনার ডিম দিবে। সকাল হলেই মিঠুনরা তাদের গরুটিকে দেখতে না পেয়ে ভীষণ চিন্তিত হয় এবং প্রত্যেকের বাড়িতে গিয়ে গরুটি খুঁজতে থাকে। সব বাড়িতেই তো গরুটি খুঁজলাম, কোথাও তো পেলাম না। এটাই শেষ বাড়ি। দেখি, এখানে গিয়ে দেখি, গরুটি নিশ্চয়ই এই বাড়িতে থাকবে। মিঠুন সেই বাড়িতে গিয়ে দেখতে পায় তাদের সেই সোনার ডিম পাড়া গরুটি। এ কি ভাই, আমার সোনার ডিম পাড়া গরুটি আপনার বাড়িতে কিভাবে এলো? এটা মোটেও আপনাদের গরু নয়, এটা আমার গরু। কয়েকদিন আগে এটা হাট থেকে কিনে নিয়ে এসেছি। আচ্ছা ভাই, এটা যেহেতু আপনার গরু তাহলে আপনার বাসাতেই থাক। তাহলে এবার আমি চলি। এই বলে মিঠুন সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল হলেই লোকটি দেখতে পায় গরুর গোবরের সঙ্গে একটি সাপ। সাপটি দেখে লোকটি ভীষণ ভয় পেয়ে যায়, সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন সাপটি সেখান থেকে চলে যায় তখন লোকটি তার ভুল বুঝতে পারে এবং গরুটি মিঠুনদের বাড়িতে ফিরিয়ে দিতে যায়। এ কি ভাই, আপনি আপনার গরুটি আমাদের বাসায় নিয়ে এসেছেন কেন? ভাই, এ গরুটি আপনাদেরই সোনার ডিম পাড়া গরু। আমি লোভে পড়ে সেদিন আপনাদের এই গরুটি চুরি করেছিলাম। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। ভাই, আপনার সোনার ডিমের প্রয়োজন ছিল, এটা আপনি আমাকে বললেই পারতেন। আমি আপনাকে কয়েকটি সোনার ডিম দিয়ে দিতাম। আর তা না করে আপনি কিনা গরুটি চুরি করলেন। ভাই, আমার খুব বড় ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, ভুল তো মানুষেরই হয়। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। এই কথা বলে মিঠুন লোকটিকে বেশ কয়েকটি সোনার ডিম দিয়ে দেয়। লোকটি সোনার ডিমগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর থেকে মিঠুনদের পরিবারে আবার সুখ শান্তি ফিরে আসে। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। উদয়পুর গ্রামে নিলয় তার স্ত্রী সীমার সাথে থাকতো। নিলয় ছিল অশিক্ষিত আর সীমা ছিল ভয়ঙ্কর রকমের শিক্ষিত। একদিন নিলয় সীমাকে বলে, শোনো বউ, অনেকদিন থেকে বাবার সঙ্গে দেখা হয় না, চলো না আজ আমাদের বাড়িতে যাই। ও ইউ এই টক করতেছো? কোনো প্রবলেম নাই, আই গো গো শিওর গো। কিছুক্ষণ পর নিলয় আর সীমা অমলের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পথে হাঁটতে হাঁটতে নিলয় আর সীমা কথা বলতে থাকে। আচ্ছা, পথে ঘাটে এই উল্টাপাল্টা ইংলিশগুলো যে বলো, এই ইংলিশগুলো কি ঠিক বলো নাকি মানে ভুং ভাং বলো? কি আমি ভুং ভাং ইংলিশ বলি? মাথা খারাপ লোক, কি বলছো এসব? অবশ্য তুমি তো জানো না আমি যে সুন্দর ইংলিশ পারি। খালি আমি কেন, আমার বাবা দাদা 14 গোষ্ঠী ইংলিশ জানে না, বুঝছো? আর তুমি জানো কত লোক আমাকে এই সীমাকে সুইজারল্যান্ড আমেরিকা থেকে নিয়ে যেতে চাইছে, আমি যাইনি। সে কি, কেন? কেন আবার, তুমি কি বোঝো না? আমাকে বিয়ে করে নিয়ে যেতে চাইছে, ভালো ইংলিশ জানি যে, ওই জন্য। ও, ভালো ইংলিশ জানো বলে তোমাকে সুইজারল্যান্ড আমেরিকা থেকে
বিয়ে করে নিয়ে যেতে চাইছে কে? আমেরিকার প্রেসিডেন্ট, নাকি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, নাকি সুইপার পরিবার? এই চুপ করো তো। সুইপার হবে কেন? রাস্তার মধ্যে একদম রাগাবে না, বুঝছো? আমি যা বলি একদম ঠিক ইংলিশ বলি। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, বুঝছো? ও, তুমি তো আবার ইংলিশ বোঝো না, তুমি তো অশিক্ষিত। চলো এখন, গো গো, ব্যাক হ্যান্ড অ্যান্ড নাও গো। এসব বলতে বলতে তারা দুজনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে নিলয়ের প্রতিবেশী নবীনের সাথে দেখা হয়। তুই ইংলিশই বোঝে না, কিভাবে যে আমার স্বামী হলো। এই কি বললেন? কে আপনার স্বামী? এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে, শি ইজ মাই হাজব্যান্ড। হাজব্যান্ড? হাজব্যান্ড? সেটা আবার কি? কি বলেন এসব আপনি? আপনি এইটাই জানেন না? হাজব্যান্ড মানে স্বামী। স্বামী। আমি তো ইংলিশ বলছি, আপনি কি ইংলিশ বোঝেন না? ও, আমি তো আগে সেই রকম পড়াশোনা জানতাম, কিন্তু আসলে বিষয়টা হলো কি, বাবা মা তো সেভাবে পড়াতে পারেনি। তারপরেও আমি সেই রকম ছাত্র ছিলাম। আগে বড় ওয়ানে ছিলাম, তারপর ছোট ওয়ানে উঠছি। বোরহান? সেটা আবার কি? অনেক নাম শুনছি, এই নাম তো জীবনেও শুনি নাই। আরে বোরহান বোঝো না? বোরহান মানে বড় ওয়ান, বড় ওয়ান। তুমি তো ভাবি নাকি বললো ইল্লিরিটেল, তুমি কি বুঝবা? তবে তুমি যদি প্রাইভেট পড়তে চাও আমার কাছে আসিও, আমি তোমারে প্রাইভেট পড়ামু। ই, কোথা থেকে আমার শিক্ষিত এলেন রে? আমি কি কম শিক্ষিত নাকি? ইংলিশ বউ আমি, ইংলিশ। আমার স্বামী আমার কাছে শিখবে। কি বলবা? আই রিডিং টু, মানে আমি টুয়ে পড়ি। এই, আপনি এখান থেকে জানতো ইল্লিরেটেল কোথাকার। আই ডু পাসওয়ার্ড, আই ডু পাসওয়ার্ড, বুঝছেন? আই ডু পাসওয়ার্ড মানে কি? মানে আপনি এখান থেকে যান। ও, মানে আপনি আমাকে যেতে বলছেন? বুঝছি বুঝছি, ভালোই হয়েছে, আমিও শিখতে পাইলাম। আমি আজকে আমার বউকে গিয়ে এটা বলবো। এই কথা বলে নবীন সেখান থেকে চলে যায়। সীমা আর নিলয় আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সীমা নিলয়কে বলে, দেখছো, তোমার বউয়ের কাছ থেকে ইংরেজি শিখে গেল। এটা নিয়ে তোমার গর্ব করা উচিত। আন্ডারস্ট্যান্ড? ইউ গুড আন্ডারস্ট্যান্ড। লেস ফলো মি, ফলো ফলো। হুম, আমিও গুড আন্ডারস্ট্যান্ড। নিলয়দের বাড়ির সামনে তার রীতা বৌদির বাড়ি। বাড়ি যাওয়ার আগে নিলয় সেখানে তাকে যেতে বলে। নাথিং সমস্যা, ইউ যখন টক, নাও গো, লেস ফলো। আচ্ছা, এই লেস ফলো, ফটাফট, এসবের মানে কি? ইলিরিটেল মানে না হয় অশিক্ষিত, এটা আবার কি? অশিক্ষিতদের মাথায় তো এটা থাকবেই, এর জন্যই তো বলি ইলিরিটারেল। আর লেস ফটাফট না, লেস ফলো মানে চলো যাই। এরপর তারা নিলয়ের বৌদি রীতার বাড়িতে যায় আর সেখানে গিয়ে বলে, আরে ভাবি, কেমন আছো? এই হলো আমার শিক্ষিত ইংলিশ বউ। ও, অনেক সুন্দর হয়েছে। ভাবি, হাউ আর ইউ? আসলে সীমা কোনো ইংরেজি জানতো না, অন্যের কাছে শিখে ভুলভাল ইংরেজি বলতো। রীতার কোনো কথা সীমা বুঝতেই পারে না। বুঝতে না পেরে সে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণ পর নিলয় বলে, রীতা ভাবি ইংরেজি ভুল বলছে, সেজন্য সীমা কিছু বুঝতে পারেনি, তাই চুপ করে দাঁড়িয়ে আছে, তাই না সীমা? না না, উনি ভুল বলেনি। উনি বলছে আমরা ঠিক মতো আসতে পারছি কিনা, এটা বলছেন না। আমাদের রাস্তায় কোনো অসুবিধা হয়নি, তাই না গো? না না, আমি বলছি হাউ আর ইউ, মানে আপনি কেমন আছেন। হ্যাঁ, আমি তো ওটাই বলছিলাম। আমি জানি আপনি শিক্ষিত। আসলে আমি একটু ট্রাই করে দেখছিলাম যে আপনি ঠিকঠাক ইংরেজি বলতে পারেন কিনা। সব ঠিক আছে, ভেরি ভেরি গড, ভেরি ভেরি গড। বৌদি, ভেরি ভেরি গড না তো, ভেরি গুড। ও তাই তো। আচ্ছা বৌদি, ইয়োর হাফ প্যান্ট কই? তবা তবা, বৌদি কি বলেন? হাফ প্যান্ট কই? আমি কি করে জানবো? আমি হলাম বাড়ির বৌজি মানুষ, আপনি আমাকে হাফ প্যান্ট খোঁজার কথা বলেন? এগুলো কেমন কথা? আসতে না আসতেই আপনি হাফ প্যান্ট কই, এগুলো কি কথা বলেন? দেখছেন বৌদি, দেখছেন, আপনি যে ইংলিশ পারেন না এটা আপনি প্রমাণ করে দিলেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার স্বামী কোথায়, আপনি আমার কাছে ইংলিশ শেখেন, বুঝছেন? থাক বৌদি,
আমার আর ইংলিশ শিখে কাজ নেই। আমি আপনার কাছ থেকে ইংরেজি শিখলে যা আছি তার থেকে ডাবল মূর্খ হয়ে যাব। এখন আপনারা আসেন, না হলে আমি আরো কিছু শুনলে মাথা ঘুরে পড়ে যাব। কি এত বড় সাহস! আইয়ামদা ঘর বাড়ি উরিঙ্গি জ্বালাইয়া দিউঙ্গি। কত বড় সাহস! আমি নাকি মূর্খ? আপনি অশিক্ষিত, আপনার 14 গোষ্ঠী অশিক্ষিত। বটি দিয়া আপনাকে কিলিং কিলিং। এই তুমি কিছু বলো না কেন? ইয়োর গটাগটি ফটফটি। আই এম দা ঘর বাড়ি জ্বালাইয়া দিঙ্গি। আই এম দা ঘর বাড়ি কিলিং কিলিং, বটি দিয়া কিলিং কিলিং। কত বড় সাহস! আমাকে বলে অশিক্ষিত? তোর 14 গোষ্ঠী অশিক্ষিত। হায় হায় রে, আমার বউটা হাঁপায়ে গেছে। কি দরকার এত ইংলিশ বলার? চলো চলো, বাড়ি চলো এখন। আর তারপর নিলয় তার বউকে জোর করে সেই বাড়ি থেকে বের করে নিয়ে যায়। আর এদিকে নিলয়ের বাবা মা তাদের জন্য অপেক্ষা করছিল। ইসরে, আমার বৌমাটা এখনো আসেনি, আমার ইংলিশ বৌমা। জানো তো, আমার বৌমা আমাকে একটা ইংলিশ শিখাইছে। আই হেট ইউ, মানে আমি তোমাকে ভালোবাসি। কি বললা? কি বললা? ইংলিশ? যত সব বাং ইংলিশ। আই হেট ইউ মানের ওটা না। চুপ করো, ইংলিশের তুমি কি জানো? এই তো আমার বৌমা আসছে। বৌমা, বলো তো আই হেট ইউ মানে আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ মা, ওইটাই। বাবা জানে না। কি বললা? আমি জানি না? তুমি কি জানো বৌমা? আমি ক্লাস 10 পর্যন্ত পড়া পড়েছি। আর বৌমা শোনো, আই হেট ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি। আর ভালোবাসাটা হবে আই লাভ ইউ। যত সব। এরপর অমল সীমাকে অনেক কথা বলে আর অনেক বোঝায়। শ্বশুরের কথায় সীমা তার ভুল বুঝতে পারে আর বলে সে আর কখনোই ভুলভাল ইংলিশ বলে মানুষকে মিথ্যা বলবে না। তারপর সীমা সবার কাছে ক্ষমা চায় আর সবাই তাকে ক্ষমা করে দেয়। আর এরপর থেকে সীমা আর কখনোই ভুলভাল ইংরেজি বলতো না, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতো। কি রে প্রজ্ঞা, কেমন আছিস? আরে তন্দ্রা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। অনেকদিন হলো তোমাকে দেখি না। দোকান পাল্টিয়ে কোথায় নিয়ে গেছো? দোকান আমি যেখানেই নিয়ে যাই, তোর তাজা ফুলের ঘ্রাণে আমার দোকানে কেউই আসে না। যেহেতু বেচাকেনা ভালো নেই, সেহেতু আমিও ভালো নেই। তুমিও তাজা ফুল বিক্রি করো, তাহলেই তো হয়। দেখবে সবাই তোমার দোকানে গিয়ে ভিড় জমাবে। আমি কি করব না করব সেটা নিয়ে ভাবতে আসিস না, নিজের দোকানের দিকে খেয়াল রাখিস। বলা তো যায় না কখন কি হয়। কথায় আছে, বেশি সুনামে শত্রু বাড়ে। চোখ কান একটু খোলা রাখিস। চললাম। তন্দ্রা আমাকে নিয়ে কত ভাবে, আমাকে সাবধানও করে গেল। হে বিধাতা, তুমি তন্দ্রার ব্যবসাতেও সফলতা দিও। দিন দিন প্রজ্ঞার ফুলের ব্যবসায় লাভ বাড়তেই থাকলো। ইস, এই দোকানটা কত সুন্দর, কত ফুলের সমাহার। দেখি তো এখানে কোনো ফুলের মালা পাওয়া যায় কিনা। বুড়িমা আসুন, বলুন কি লাগবে। তোর কাছে কোন ফুলের মালা আছে? ফুলের মালা তো নেই বুড়িমা, তবে আপনি চাইলে আমি এখনই বানিয়ে দিতে পারবো। বলুন কোন ফুলের মালা চান। খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই আমি আপনাকে ফুলের মালা গেঁথে দেব। আপনি ততক্ষণে আমার দোকানে বসে একটু বিশ্রাম নিন। আমাকে একটা কাঁটা ফুলের মালা গেঁথে দে। বুড়িমা, কাঁটা ফুল আবার কেমন ফুল? এই ফুলের নাম তো আমি আগে কখনো শুনিনি। আমি জানতাম তুই এই ফুলের নাম কখনো শুনিসনি, আর আমি এই ফুল তোর দোকানে দেখতেও পাচ্ছি না। তোর দোকানে তো অনেক ফুল আছে, কিন্তু কাঁটা ফুল নেই। দাঁড়া, আমার থলিতে কাঁটা ফুল আছে, সেটা দিচ্ছি। সেটার মালা গেঁথে আমায় দেখা। এই যে নে, এর ভেতর কাঁটা ফুল আছে, কিন্তু সাবধান, এর কাঁটা যেন হাতে না ফোটে। এখন সুন্দর মালা গেঁথে দে আমাকে। আচ্ছা বুড়িমা, আপনি এখানে বসুন, আমি সুন্দর মালা গেঁথে নিয়ে আসছি। তাড়াহুড়ো করিস না, এর কাঁটা হাতে ফুটলে কিন্তু তুই শেষ হয়ে যাবি।
এই ফুলের কাঁটা যদি এতই বিপজ্জনক, তাহলে বুড়িমা কেন মালা বানাতে বললেন? তিনি এমন সুন্দর আর বিপজ্জনক ফুল কোথায় পেলেন? এখন এসব নিয়ে চিন্তা করলে সময় নষ্ট হবে। আমি যাই, মালা গেঁথে দেই, তারপর বুড়িমাকে জোরাজুরি করে হলেও জিজ্ঞাসা করব এর অস্তিত্ব কোথায়। যাক বাবা, শেষ পর্যন্ত হলো। এখন তাড়াতাড়ি যাই, বুড়িমা নিশ্চয়ই অনেক রাগ করেছেন আমার উপর। নিশ্চয় আমি অনেক দেরি করে ফেলেছি, তাই বুড়িমা রাগ করে চলে গেছেন। তিনি হয়তো আর কখনো আমার দোকানে ফুল কিনতে আসবেন না। কি, এখানে তো দেখছি একটা কাগজের টুকরো। এটা কোথা থেকে এলো? এগুলো আবার কি? নিশ্চয়ই কেউ এখানে ভুল করে রেখে গেছে। কারো পায়ের শব্দ শুনতে পেলাম মনে হলো। কেউই তো নেই এখানে, মনের ভুল হবে। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, অনেক রাত হয়ে যাচ্ছে। ওকে পেছন থেকে এমন ভাবে আঘাত করবি যেন এক আঘাতেই মারা যায়। তবে সাবধান, এমন কিছু দিয়ে আঘাত করতে হবে যেন মনে হয় এটি একটি দুর্ঘটনা। তার আগে ওকে একটি নারকেল গাছের নিচে দাঁড় করাতে হবে, তাহলে যে কেউ মনে করবে ওর উপর নারকেল পড়ে ও মারা গেছে। ও মারা গেলে ওর দোকানের চাবি সাথে সাথে আমি নিয়ে ফেলবো। আমি তন্দ্রাকে কত ভালো ভেবেছিলাম, অথচ সেই তো আমার শত্রু। আমি এখনই তন্দ্রার মুখোমুখি হব। তন্দ্রা, এই ছিল তোমার মনে? আমি ভেবেছিলাম তুমি আমার ভালো চাও বলে আমাকে সাবধান করতে এসেছিলে, অথচ তুমি আমার ক্ষতি করতে চাইছো। ভালোই হলো তুই আমার সত্যিটা জেনে গেলি। তোর আগে নিজের খুনিকে একবার দেখে নিলি। তুমি কেন আমাকে মারতে চাইছো তন্দ্রা? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। সেদিন আমার কথা শুনে বুঝিসনি তোর জন্য আমার কোনো কামাই নেই? একই এলাকায় দুই ফুল বিক্রেতা থাকবে না বলে অন্য এলাকায় চলে গেলাম ফুল বিক্রি করতে, কিন্তু সেখানে গিয়েও তোর গুণগান শুনতে শুনতে কানটাই পচে গেছে। সেখানেও আমি ফুল বিক্রি করতে পারি না, অথচ তোর দোকানে কাস্টমার দিয়ে ভর্তি থাকে। তাই আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি, হয় তুই থাকবি নয় আমি থাকবো। তুই বেঁচে থাকতে আমি কখনোই সফল হতে পারবো না। তাই তোর জন্য আমার পক্ষ থেকে তোর মৃত্যুই উপহার। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। পোড়ামুখী, কি ছুড়ে দিয়েছিস আমার গায়ে? ব্যথায় পুরো গা জ্বলে যাচ্ছে আমার, বাঁচাও আমাকে। মরে গেলাম ব্যথায়, বাঁচাও, বাঁচাও আমাকে। এ তো বিষাক্ত কোনো কাঠা মনে হচ্ছে, বাঁচাও আমাকে, বাঁচাও। তন্দ্রা, কিছু একটা করো তুমি। আমি নিজেই তো মরে যাচ্ছি, আমি তো নিজেই মরে যাব মনে হচ্ছে। কেউ তো বাঁচাতেও আসছে না, আমি তোকে কি করে সাহায্য করব? তন্দ্রা, তোমার খপ্পরে পড়ে আজ আমাদের প্রাণটাই চলে যাচ্ছে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। তাদের এত চিৎকারেও আশেপাশের কেউ এলো না। আর পাশটাও ছিল জনশূন্য। আশেপাশে কোনো লোক নেই তন্দ্রা, চিৎকার করে কোনো লাভ নেই। তাছাড়া তোমাদের মতো মানুষের জন্য মৃত্যুই শ্রেয়। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, অথচ তোমরা এসেছিলে আমাকে মারতে। এখন নিজে এই কাঁটা ফুলের যন্ত্রণা ভোগ করো। ওরা তিনজন সেখানে চিৎকার করতে করতেই মারা গেল। এ তাহলে কাঁটা ফুলের বীজ। ওই বুড়িমা নিশ্চয়ই জানতেন যে আমার কোনো বিপদ আসতে চলেছে, এজন্যই তিনি আমাকে কাঁটা ফুলের মালা দিয়ে গেলেন। এখন থেকে কাঁটা ফুলের গাছ লাগাবো, আর কেউ কখনো আমার ক্ষতি করতে পারবে না। সুন্দরী হাসি খুশি শুভ্রা বাবা মায়ের খুব পছন্দের ছিল। পড়ালেখায় দারুণ ও হাসি খুশি এই মেয়েকে নিয়ে বাবা মা খুব নিশ্চিন্তে ছিলেন। তবে চিন্তিত হওয়ার মধ্যে একটা বিষয় ছিল। শুভ্রা, এদিকে একটু আসো তো মা। হ্যাঁ বলো বাবা। আমার দুপুরের খাবার একটু জলদি গুছিয়ে দাও, আমি বের হব। অবশ্যই বাবা, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? না তো মা, কি নিয়ে চিন্তিত হব? ঠিক আছে, তুমি কাগজপত্র গোছাও, আমি খাবারের বাটি নিয়ে আসছি। তুমি কখন কাজে বের হবে? এই তো এখনই। তাহলে একবার এদিকে আমার সাথে এসো। অবশ্যই, চলো। আবার কেন এসব পাগলামি করছো? দাঁড়াও এই আয়নার সামনে স্থির হয়ে। আয়নার সামনে নিয়েই তো এলি, আর কি বা করার আছে মা? এজন্যই তো তুমি মন খারাপ করে বসেছিলে, তাহলে আমাকে বলতে চাচ্ছিলে না কেন?
এসব বলে শুধু শুধু তোমার মন খারাপ করে দেওয়ার তো কোনো মানে নেই। উনি তোমার কাছে কত টাকা পান? 2000 টাকার মতো রে মা। আমার জন্মদিনের সময় আশেপাশে প্রতিবেশীরা আমাকে অনেক টাকা দিয়েছে। না না, এগুলো উপহারের টাকা, আমি কেন নেব রে মা? যে টাকা হাতে থাকলে কোনো কাজে আসে না তা দিয়ে কি হবে? এর চেয়ে তুমি পাওনা টাকা শোধ করতে পারলে তাহলে ভালো থাকবে, তবে না টাকা দিয়ে উপকার হলো। তবুও রে মা, এ টাকা নিলে ভালো লাগবে না। যে টাকা আমার বাবার চিন্তা দূর করতেই পারে না আলমারির ভিতরে বসে থাকে, সে টাকা তো শুধুই কয়েকটা কাগজের নোট। ঠিক আছে, নিচ্ছি আমি, আমার লক্ষ্মী মেয়ে। শুভ্রা, আমি জানতে পারলাম তুমি আজ সকালে আবার তোমার ম্যাজিক দেখিয়েছো। মা, ঠিক ম্যাজিক দেখানোর জন্য কাজটা করিনি। যে কারণেই হোক, তোমার ম্যাজিকটা আবার তুমি করেছো। মা, বাবা বলতে চাচ্ছিল না বাবার কি হয়েছে, তাই আমি বাধ্য হয়ে কাজটা করেছি। তোমাকে অসংখ্যবার বলা হয়েছে অকারণে তুমি ম্যাজিক দেখাবে না। ভুল হয়ে গেছে। ওকে আর বকো না, এখন তো মনে হচ্ছে তোমাকেই বলাটা ভুল হয়ে গেছে। বলেছো, ভালো করেছো। ওর ভালোর জন্য ম্যাজিক দেখানো নিষেধ করেছি। হ্যাঁ, আমি তোমার চিন্তাটা বুঝতে পারি। ওর ম্যাজিকটা কেউ জানতে পারলে অপব্যবহার করতে চাইবে। হ্যাঁ, তাই কোনো কারণে আমি আর শুভ্রাকে এই ম্যাজিক দেখাতে দিতে দেব না। না ঘরে না বাইরে, দেয়ালেরও চোখ কান আছে। মা, তুমি আর চিন্তা করো না, আর কখনোই এমন হবে না, কথা দিচ্ছি। মনে যেন থাকে। মনে থাকবে মা, এখন তুমি খাও। তোমার রান্নার সবজির তরকারিটা আজ দারুণ হয়েছে। কি ব্যাপার কাঠবিড়ালি, মনে হচ্ছে তুমি যেতেই চাচ্ছ না? আমার সাথে বাড়ি যাবে নাকি? হ্যাঁ, আমাকেও নিয়ে যাও। আরে, এই কাঠবিড়ালি দেখি তো কথা বলতে পারে, অদ্ভুত তো। হ্যাঁ, কথা বলতে জানি আমি। আমার মতো একটা চাতুর কাঠবিড়ালিকে বাসায় নিয়ে যেতেই পারো। আরে, এ তো আমার মনের ভুল না, তুমি তো সত্যিই কথা বলতে পারো। হ্যাঁ, আমি সত্যি কথা বলতে পারি, কিন্তু আমি ক্ষুধার্ত আর দুঃখী। কি দুঃখ তোমার? আর তুমি এত বড় বাগানেই ক্ষুধার্তই বা কেন? এত বড় বাগানে আমার খাওয়ার যোগ্য কিছুই নেই। বাগানে কাঠবিড়ালির খাবার কিছুই নেই? কি আবোল তাবোল বলছো? হ্যাঁ, ঠিকই বলছি, কিন্তু আমি কাঠবিড়ালি হয়েও ঠিক কাঠবিড়ালি না। কি যে বলছো কিছুই বুঝতে পারছি না। আর তুমি দুঃখী কেন? সে এক লম্বা গল্প। এই ক্ষুধার্ত পেটে আমার সেই গল্প বলার শক্তি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন আমার সাথে আমার বাড়ি যাবে। অবশ্যই বন্ধু, আমাকে নিয়ে যাও। মা, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, আমি কি নিজের ঘরে গিয়ে খেতে পারি? কেন, কি হলো? জ্বর আসলো নাকি? না, জ্বর আসেনি। তাহলে? এমনিতেই ভালো লাগছে না। ঠিক আছে, ও ঘরে যাক, তুমি ওকে খাইয়ে দিয়ে আসো। ঠিক আছে, চলো। না না, আমিই খেতে পারবো, তোমরা একসাথেই বসে খাও। নিজের খাওয়ার প্লেটে অনেকগুলো খাবার তুলে নিয়ে ঘরে গেল শুভ্রা। কি ব্যাপার, ও তো আরো কম খায়, শরীর খারাপ হওয়ায় উল্টো আরো বেশি খাবার নিয়ে গেল মনে হচ্ছে। কি যে বলো না, অসুস্থ হওয়ার পর বেশি করে খেলে তো ওর জন্যই ভালো। হ্যাঁ, তা তো ঠিক, আমার শুধু একটু অদ্ভুত লাগলো। এই প্রথম দেখলাম এমন কাঠবিড়ালি সুন্দর করে ভাত খায়। রান্নাটা দারুণ হয়েছে। অনেকদিন বাদে আমি এত সুন্দর খাবার খেলাম। অনেকদিন পর ভালো মাছ ভাত খেলে মানে? তুমি কি প্রায় মাছ ভাত খাও নাকি? হ্যাঁ, আমার মায়ের হাতে রান্না করা মাছ আমার সবচেয়ে প্রিয়, যদিও আমার মা খুব কম রান্না করেন। কাঠবিড়ালির মা আবার মাছ ভাতও রান্না করে? হা হা হা। শুভ্রা, আমি আসলে কাঠবিড়ালি না, আমি হচ্ছে এই রাজ্যের রাজপুত্র। কি বলছো? হ্যাঁ, আমার বড় ভাই আমার রাজ্য সম্পূর্ণ ভোগ করার জন্য আমাকে জাদু দিয়ে এমন করেছে। বিশ্বাস করো আমার কথা। জানি না তোমাকে কিভাবে যে প্রমাণ দিব। থাক, তোমাকে আর প্রমাণ দিতে হবে না, প্রমাণের ব্যবস্থা আমি করছি। কিন্তু কিভাবে? এখনই দেখতে পাবে, এসো আমার সাথে। কে তুমি? কিভাবে আমার অতীত এই আয়নায় দেখা যাচ্ছে? সে কথা তোমার জানতে হবে না। আমার খুবই জানতে ইচ্ছে করছে, তুমি কিভাবে এটা করলে? কাঠবিড়ালি, আমি কি করেছি সেটা বাদ দাও, আর এখন কি করব সেটা শোনো।
আমি গিয়ে রাজামশাইয়ের কাছে তোমাকে রেখে আসছি, আর তুমি রাজামশাইকে সবকিছু খুলে বলো। আমার বাবা মানে তোমাদের রাজা যুক্তি ছাড়া কোনো কথাই বুঝতে চায় না। সে কখনো এই ঘটনা বিশ্বাসই করবে না। তোমার বাবা কেন তোমার কথা বিশ্বাস করবে না? বাবা ভাববে কোনো শত্রু দেশ বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে পাঠিয়েছে। এসবই ধোঁকাবাজি। প্রমাণ দেখালে নিশ্চয়ই বিশ্বাস করবে। কিন্তু প্রমাণ কিভাবে দিবে? সেটা আমার চিন্তা। তুমি বরং তোমার মাছ ভাত খাওয়া শেষ করো। আচ্ছা ঠিক আছে, শেষ করছি। এরপর আমি একটা মিষ্টি পেতে পারি? হা হা হা, অবশ্যই পেতে পারো। একটা কাঠবিড়ালি মিষ্টি খেলে কি মজার দৃশ্যটাই হবে। আমি কাঠবিড়ালি না, আমি রাজপুত্র। তুমি তো এখন সবই জানো। হা হা হা, দুঃখিত। পরের দিন আয়না ও কাঠবিড়ালিকে সাথে করে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল শুভ্রা। কথা দিয়েছিল কখনোই এই ম্যাজিক দেখাবে না। মা, রাজপুত্র জীবন বাঁচানোর জন্য আমাকে এই ম্যাজিক আরেকবার করার সুযোগ দাও। আরে শুধু শুধু মেয়েটার সাথে রাগ করো না তো, যেতে দাও। পাহারাদারদের চোখ পালিয়ে ঝুড়ি আর আয়না নিয়ে রাজদরবারের একদম ভিতরে ঢুকে গেল শুভ্রা। সালাম রাজামশাই। কে তুমি? এই মেয়ে কিভাবে এখানে ঢুকলো? আপনার মূল্যবান সময় নষ্ট করব না। আমি শুধু এটাই বলতে এসেছি রাজামশাই, আপনার হারিয়ে যাওয়া ছোট ছেলে, তার সন্ধান আমি জানি। কি বলছো কি তুমি? কোথায় আমার রাজপুত্র? তাকে দেখাতেই নিয়ে এসেছি। তবে তার জন্য আপনাকে শান্ত হয়ে বসতে হবে এবং আমার কথা শুনতে হবে। অবশ্যই, কেন নয়। আমি এখন আপনাকে যা বলবো আর দেখাবো তা খুবই অদ্ভুত। তাই অস্থির না হয়ে পুরো বিষয়টি দেখার জন্য আপনাকে অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, দেখাও কি দেখাবে। শুভ্রা প্রথমেই তার আয়নাটি বের করে রাখলো এবং ফুলের ঝুড়ি থেকে কাঠবিড়ালিকে বের করলো। এ কি? রাজামশাই, এই কাঠবিড়ালিকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে দিচ্ছি। এখন আপনি আয়নার দিকে খেয়াল করুন। রাজ্যের সব সম্পদ আমি একাই ভোগ করতে চাই, তাই আমার ছোট ভাইকে সরিয়ে দেওয়া দরকার। এ উপায় আমি বলে দিতে পারি। কি উপায়? আমাকে আগে কথা দাও যে আমাকে অনেক স্বর্ণমুদ্রা দিবে। আমার ছোট ভাইকে রাজ্য থেকে সরিয়ে দিতে পারলে তোমাকে আমি এত স্বর্ণমুদ্রা দেব যে তুমি সারা জীবন শেষ করতে পারবে না। আমি আমার জাদু শক্তির মাধ্যমে ছোট রাজপুত্রকে কাঠবিড়ালি বানিয়ে দেব। সত্যি কি তা সম্ভব? এ আমি কি দেখতে পেলাম? বড় রাজপুত্র, এসব কি সত্যি? আমাকে ক্ষমা করুন পিতা, সম্পত্তির লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। তোমার কোনো ক্ষমা নেই। যদি ছোট রাজপুত্রকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারো তবে তোমাকে জেলে বন্দি করব। আর ছোট রাজপুত্রকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে না পারলে তোমাকে আজই ফাঁসিতে ঝোলাবো। না না, আমি এখনই ব্যবস্থা করছি। বাবা, আমি ঠিক হয়ে গেছি। তোমাকে খুঁজে খুঁজে তো আমি হয়রান হয়ে গেছি বাবা। এই শুভ্রা মেয়েটি না থাকলে তোমার কাছে কখনোই ফিরতে পারতাম না বাবা। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। বাবা, তোমার অমত না থাকলে আমি ওকে বিয়ে করতে চাই। এমন সাহসী, বুদ্ধিমতী ও দয়ালু মেয়ে তোমার জন্যই যোগ্য। মা শুভ্রা, তুমি কি রাজি? রাজামশাই, আমি রাজি, কিন্তু আমার বাবা মায়ের মত নেওয়ার ব্যাপার আছে। অবশ্যই। তার আগে বড় রাজপুত্র এবং এই মন্ত্র জাদুকরকে এখনই বন্দি করতে আদেশ দিচ্ছি। তারপর ধুমধাম করে তোমাদের বিয়ে দেব আমার রাজ্যে। আরে কালো পরি যে, কি খাচ্ছিস? ও মা, ওসব কচু নাকি রে? তুই যেমন কালো, তোর রুচিও তেমন খারাপ রে। এই পরীর রাজ্যে থেকেও তুই ঘৃণা খাচ্ছিস কচু। ছি 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 ছি। আমাকে দেখ, আমি দেখতে যেমন সুন্দর, আমার রুচিবোধ তেমনি সুন্দর। আমি সবসময় ভালো ভালো খাবার খাই। দেখো মায়াপরি, তুমি আমার রুচিবোধ নিয়ে একদম বাজে কথা বলবে না। আমি কালো বলে আমার রুচিবোধ খারাপ তা কিন্তু নয়। কচু একটি পুষ্টিকর খাবার, আর কচু খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি কচু খাই। কালো পরীর কথা শেষ হতে না হতেই সেখানে রানী পরী আসে। চুপ করো মায়াপরি, আমি অনেকক্ষণ থেকেই তোমার এমন ঠাট্টা বিদ্রুপ কথা শুনছি। তুমি পরীর রাজ্যের সব থেকে সুন্দর পরী, তাই বলে কি তুমি আমাকেও সম্মান দেবে না নাকি? হ্যাঁ, তুমি আমার সামনেই আমার পরীর রাজ্যের একটা পরীকে এভাবে খোঁটা দিচ্ছ, তা তো কখনোই মেনে নেওয়ার মতো না। সে কি রানীমা, আমি আপনাকে অসম্মান করলাম কখন? আর কালো পরীর সাথেই বা ঠাট্টা করলাম কখন? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি।
কালো পরি দেখতে যেমন কুৎসিত আর রুচিবোধ তেমনি কুৎসিত। তুমি তো শুধু সেটাই বললাম। তুমি আবার এসব কথা বলছো? তবে এবার আমি তোমাকে উচিত শিক্ষা দেব। এরপর রানীপুরী জাদু করে মায়াপরীকে কালো পরি বানিয়ে দিল। তোমার সৌন্দর্য নিয়ে খুব বড়াই করেছিলে তাই না? তবে এবার দেখো তুমিও কালো পরীর মতো একদম কালো হয়ে গেছো। তোমার সাথে কালো পরীর আর কোনো তফাৎ নেই। এখন তো শুধু একটা শাস্তি পেয়েছো, এবার আরো একটা শাস্তি পাবে, অর্থাৎ তুমি এই পরীর রাজ্যে একটুও জায়গা পাবে না। এই বলে রানীপুরী কালো মায়াপরীকে পরীর রাজ্য থেকে তাড়িয়ে দেয় আর কালো মায়াপরী পৃথিবীতে এসে আশ্রয় নেয়। এটা কি হলো আমার সাথে? শেষমেশ কিনা পরীর রাজ্যেও জায়গা হলো না। পরীর রাজ্যের আরামায়েশ ছেড়ে আমি এই পৃথিবীতে থাকবো কেমন করে? আর আমি একটা পরী হয়ে মানব সমাজে তো কিছুতেই থাকতে পারবো না। আমি পরী বলে কথা। এসব অহংকার দেখিয়ে কালো মায়াপরী থাকার জন্য আশ্রয় খুঁজতে থাকে। এসব ভাবতে ভাবতে কালো মায়াপরী একটি বড় বটগাছে আশ্রয় নেয়। আর যেই না কালো মায়াপরী বটগাছে আরাম করে বসে, তখনই বৃষ্টি শুরু হয়। আরে আরে, এটা কি হচ্ছে? আমার শরীর তো বৃষ্টির জলে ভিজে যাচ্ছে। এখানে তো থাকা যাবে না। তবে আমি থাকবো কোথায়? ওর বাবা, কেন যে রানীমা আমাকে পরের রাজ্য থেকে তাড়িয়ে দিল? এখন আমি কি করি? এখন বরং যাই, কোনো মানুষের বাড়িতে গিয়ে আশ্রয় নেই। না, আমি একটা পরী হয়ে কিছুতেই মানুষের সাহায্য নেব না। এসব কথা বলে কালো মায়াপরী বৃষ্টির জলে ভিজতে থাকে। আর হঠাৎই কালো মায়াপরী একটি বড় কচু গাছ দেখতে পায়। আর কচু পাতাগুলো এত বড় ছিল যে কচু পাতার নিচে কোনো জল পড়ছিল না। এই দেখে কালো মায়াপরী বলে ওঠে, এই তো পেয়েছি, এই কচু গাছের নিচে তো আমি আশ্রয় নিতে পারি। এই কচু গাছের নিচে আশ্রয় নিলে তো আমার শরীর আর ভিজবে না। এরপর কালো মায়াপরী ওই বড় কচু গাছটার নিচে আশ্রয় নেয় আর সেখানেই থাকতে শুরু করে। আর সেই কচু গাছের নিচ থেকেই কালো পরী গ্রামের সবার উপর নজর রাখতে শুরু করে, কেননা ওই কচু গাছটা রাস্তার মাঝে ছিল। একটা ব্যাপার ভেবে আজ আমার বড্ড খারাপ লাগছে। আমি যে কচুর কারণে কালো পরীকে বিদ্রুপ করেছিলাম, সেই কচু গাছই আমার আবাসস্থল হয়ে গেছে। কিন্তু এভাবে শুয়ে বসে থেকে যে আর চলছে না। রানীমা আমাকে কালো বানিয়েছে তো কি হয়েছে? আমার শক্তি তো আর কেড়ে নেয়নি। আমি আমার শক্তি কাজে লাগাবো। অনেকদিন থেকে এই কচু গাছের নিচে থাকতে থাকতে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি। আজ একটু বাইরে থেকে ঘুরে আসি। তক্ষুনি কালো পরী বাইরে বেরিয়ে আসে। আর ঠিক তক্ষুনি মালতী আর তার ছোট্ট মেয়ে পূজা সেখান দিয়ে যাচ্ছিল। মা, ও মা, মা গো মা, দেখো ওটা কি? রাক্ষসী মা, রাক্ষসী, তুমি আমাকে বাঁচাও মা। দূর পাগলি মেয়ে, এটা কোনো রাক্ষসী নয় রে, এটা হলো কালো পরী। কিন্তু এই পরী তো দেখতে খুবই কুৎসিত। আমার তো খুব ভয় লাগছে রে মা। চল মা, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এই কথা বলে মালতী তার মেয়ে পূজাকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। এদিকে কালো পরী মালতী ও পূজাকে ভয় পেতে দেখে ভীষণ মজা পায়। আরে বাহ, আমাকে দেখে তো দেখছি পুরো গ্রাম ভয় পায়। ব্যাপারটা দারুণ তো। এসব কথা ভেবে মায়াপরী ভীষণ মজা পায়। এরপর থেকে যারাই ওই পথ দিয়ে যেত, কালো মায়াপরী তাদেরকে ভয় দেখাতো। আর দিন দিন কালো মায়াপরীর এসব কার্যকলাপ বাড়তেই থাকে। মানুষকে এরকম ভয় দেখানোর পরেও কালো পরী মানুষের বাড়ি বাড়ি গিয়ে নানা রকম কাণ্ড ঘটাতো। আরে আরে, আমি তো মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম, হঠাৎ করে মাংসগুলো শুটকি ভর্তা হলো কি করে? এসব কথা বলে মানুষই সামনে তাকিয়ে দেখে কালো পরী খিলখিল করে হাসছে। এভাবেই কালো মায়াপরী গ্রামের সবাইকে বিরক্ত করছিল। এই কচু গাছের কালো পরীটার অত্যাচার আর সহ্য হচ্ছে না। যখন তখন ভয় দেখাচ্ছে, আবার বাড়ি বাড়ি গিয়ে কি সব অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে। আমার তো খুব ভয় লাগছে। সে কথা আর বলো না মালতী দিদি, সেদিন তো আমার মাংসের তরকারিগুলো শুটকি ভর্তা হয়ে গিয়েছিল। এবার আমরা কি করব বলো তো দিদি? কি আর করব, আমরা আজ রাতেই চন্দ্রদেবের পুজো করব আর চন্দ্রদেবকে সবটা জানাবো। এরপর রাত হতেই যখন পূর্ণিমার চাঁদ ওঠে, তখনই গ্রামবাসীরা চন্দ্রদেবের পুজো করে আর কালো পরীর কবল থেকে রক্ষা চায়। গ্রামের এসব কাণ্ড দেখে চন্দ্ররানী পরীর কাছে যায় আর চন্দ্ররানী পরীকে সবটা খুলে বলে। কি, ওই শয়তান পরীকে এত শাস্তি দিলাম, তবু ওর শিক্ষে হয়নি? এখন আবার পৃথিবীতে গিয়ে মানুষদের অতিষ্ঠ করছে? না, আর নয়। চাঁদ রানী, আপনি ভালোই করেছেন। আপনি আর ভাববেন না। এবার আমি ওকে উচিত শিক্ষা দেব। তোমার কথা শুনে সন্তুষ্ট হলাম রানী। আশা করি তুমি আমার ভক্তদেরকে ওই কচু গাছের কালো পরীর থেকে বাঁচাবে। এসব কথা বলে চন্দ্ররানী সেখান থেকে চলে যায়। তারপর পরীরানী পৃথিবীতে কচু গাছের কাছে আসে।
শয়তান পরী, তোকে আমি শাস্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম যাতে তুই তোর ভুল বুঝতে পারিস আর নিজেকে শোধরাস। আর তুই সেসব না করে গ্রামের সাধারণ মানুষদের উপর জ্বালাতন করছিস। তোর আর রক্ষে নেই। পরিরাজ্যের কারাগারে তোর স্থান হবে। এরপর রানী পরী কালো মায়াপরীকে পরিরাজ্যে নিয়ে যায় আর তাকে কারাগারে নিক্ষেপ করে। আর এভাবেই কালো মায়াপরীর কাছ থেকে পুরো গ্রামবাসী রক্ষা পেয়ে যায়। বিক্রমপুর গ্রামের একটা ছোট্ট কুঠিরে ঋতু নামের একটি ছোট মেয়ে বাস করত। কুঠিরের পাশেই একটা জঙ্গল ছিল। ঋতু সবসময় জঙ্গলে ঘুরে বেড়াতো। জঙ্গলে ঘুরে বেরিয়ে সে গাছের ফল সংগ্রহ করে সেসব খেয়েই বেঁচে থাকতো। ঋতু আকারে অনেক ছোট ছিল। আকারে অনেক ছোট হওয়ার কারণে সে যে কোনো স্থানে যেতে পারত না। তাকে খুব কষ্ট করে সেই জঙ্গলেই খাবার জোগাতে হতো। কতক্ষণ ধরে খাবারের খোঁজ করছি, কিন্তু কোথাও তো কোনো খাবার পাচ্ছিলাম না। সামনে নদীর ধারে তো একটা গাছে কিছু ফল দেখা যাচ্ছে। ওখানে গিয়ে যদি কিছু খাবার পাই তবে সেখান থেকেই পেরে নেব। এই বলে ঋতু নদীর ধারে যায় আর গাছ থেকে ফল পাড়ার জন্য লাফ দিতে থাকে। কিন্তু কিছুতেই ঋতু গাছ থেকে ফল পাড়তে পারছিল না। কিন্তু ঋতু হতাশ না হয়ে ফল পাড়ার চেষ্টা করতেই থাকে। আর হঠাৎ করে ঋতু নদীর জলে পড়ে যায় আর হাবুডুবু খেতে থাকে। বাঁচাও, কেউ কি এখানে আছো? আমাকে বাঁচাও, আমি পানিতে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। কিন্তু ঋতুকে বাঁচানোর মতো সেখানে কেউই ছিল না। আর ঋতু জলের মধ্যেই হাবুডুবু খেতে থাকে আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। তখনই একটা বানর নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে বানরটা ঋতুর চিৎকার শুনতে পায় আর খুঁজতে থাকে যে কোথা থেকে এই আওয়াজটা আসছে। মনে হচ্ছে কেউ একজন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু কোথা থেকে এই চিৎকার আসছে বুঝতে পারছি না তো। যাই হোক, আশেপাশে ভালো করে খুঁজে দেখি কোথা থেকে এই চিৎকার আসছে। আচ্ছা, কেউ আবার নদীতে পড়ে যায়নি তো? আমি বরং আগে নদীতে খুঁজে দেখি। এরপর বানরটা নদীর পাড়ে যায় আর সে নদীর জলে ঋতুকে হাবুডুবু খেতে দেখে। আর ঋতুকে দেখে তো বানরটা অবাক হয়ে যায়। এত ছোট আকারের মানুষ তো আগে কখনো দেখিনি। যাই হোক, আগে আমাকে এই মেয়েটাকে সাহায্য করা উচিত। আমি বরং এই মেয়েটাকে জল থেকে উদ্ধার করি। এরপর বানরটা ঋতুকে জল থেকে নদীর পাড়ে তুলে আনে। ততক্ষণে ঋতু প্রায় আধমরা হয়ে গেছে। এরপর ঋতু বেশ কিছুক্ষণ বিশ্রাম নেয় আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচিয়ে আমার অনেক বড় উপকার করলে। তুমি যদি আমার সঠিক সময়ে জল থেকে না তুলতে তবে আমি হয়তো আজ মরে যেতাম। তাই আজ থেকে তুমি আমার বন্ধু। আচ্ছা বন্ধু, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি জলে পড়ে গেলে কি করে? এরপর ঋতু বানরকে তার খাবার সংগ্রহের কথা খুলে বলে। সব কথা শুনে বানর বলে, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে আমি তোমাকে গাছ থেকে ফল পেড়ে দেব, আর কখনো তোমাকে খিদের জ্বালা সহ্য করতে হবে না। এরপর থেকে ঋতু রোজ জঙ্গলে যেত আর বানরের সাথে দেখা করত, বানরের সাথে গল্পগুজব করত। আর বানর রোজ ঋতুকে ফলমূল পেড়ে দিত। এভাবে বানর আর ঋতুর দুষ্টু মিষ্টি বন্ধুত্বে তাদের দিন কাটছিল। কিন্তু হঠাৎই একদিন জঙ্গলে গিয়ে ঋতু তার বানর বন্ধুকে দেখতে পায় না। এভাবে আরো 2 দিন কেটে যায়। কিন্তু ঋতু তার বানর বন্ধুকে দেখতে না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। একই 3 দিন ধরে বানর বন্ধুকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় চলে গেলে বানর বন্ধু? আচ্ছা, বানর বন্ধুর আবার বিপদ হলো না তো? আমি বরং পুরো জঙ্গলে বানর বন্ধুকে খুঁজি, দেখি কোথাও বানর বন্ধুকে পাওয়া যায় কিনা। এই বলে ঋতু জঙ্গলের দিকে যায় আর বানরকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ঋতু জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত বাড়ি দেখতে পায়, যে বাড়িটার রং ছিল নীল। এরপর ঋতু গুটি গুটি পায়ে সেই বাড়িটার ভেতরে যায়
আর ভেতরে গিয়ে ঋতু দেখে বানরকে একটা পিলারের সাথে বাঁধা। এ কি বন্ধু, তুমি এখানে এভাবে বাঁধা অবস্থায় কেন? কে তোমাকে এভাবে বেঁধে রেখেছে? সব জানতে পারবে বন্ধু, তুমি আগে আমাকে এই বাঁধন খুলে দাও। এরপর ঋতু তাড়াতাড়ি করে বানরের পিছনে গিয়ে বাঁধন খুলতে থাকে, কিন্তু ঋতু আকারে অনেক ছোট হওয়ার কারণে বাঁধন খুলতে অনেক সময় লেগে যাচ্ছিল। আর হঠাৎই সেখানে একটা ভয়ঙ্কর রাক্ষসী চলে আসে। রাক্ষসীর নাকটা ছিল খুবই লাল, কিন্তু ঋতু বানরের পিছনে থাকার কারণে রাক্ষসী ঋতুকে দেখতে পায় না। খাও মাও খাও, এখানে মানুষের গন্ধ পাচ্ছি কেন আমি? এখানে কি কোনো মানুষ আছে নাকি? এই বলে রাক্ষসী আশেপাশে ভালো করে খুঁজতে থাকে। আর হঠাৎই রাক্ষসী বানরের পেছনে ঋতুকে দেখতে পায়। পুচকো মানুষের বাচ্চা, তুই এখনো মরিসনি? সেই কবেই তোকে পুচকে বানিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম এই জঙ্গলের জীবজন্তু তোকে গিলে খেয়ে ফেলেছে, কিন্তু তুই তো দেখছি এখনো বেঁচে আছিস। তবে আজ তোর কোনো নিস্তার নেই, আজ আমি তোকে মেরেই ফেলবো। এই বলে রাক্ষসী ঋতুর দিকে এগিয়ে যাচ্ছিল, আর ততক্ষণে ঋতু বানরের বাঁধন খুলে ফেলেছিল। আর রাক্ষসী ঋতুর কাছে আসতে না আসতেই বানর জোরে লাফ দিয়ে রাক্ষসীর লাল নাকটা তুলে নেয়। আর নাকটা খুলে নেওয়ার সাথে সাথে রাক্ষসী জোরে বিকট একটা চিৎকার করতে থাকে। আহ! ও মা গো! মরে গেলাম গো! মরে গেলাম! আমার নাক! রাক্ষসী এভাবে চিৎকার করতে করতে ভস্ম হয়ে যায়। আর রাক্ষসী মারা যাওয়ার সাথে সাথে বানরটা একটা নীলপরীতে পরিণত হয়, আর ঋতু সুন্দর একটা রাজকুমারীতে পরিণত হয়। নীলপরী আর ঋতু দুজন দুজনকে দেখে ভীষণ অবাক হয়। এই কি, তুমি তো বানর ছিলে, কিন্তু হঠাৎই এমন নীলপরী হয়ে গেলে কি করে? আমি পরীর রাজ্যের রাজকুমারী নীলমণি। আর যে লাল নাকটা রাক্ষসীর নাকে ছিল, ওটা ছিল আমার মায়াবী নাক, যে নাকে অনেক শক্তি ছিল। কিন্তু ওই শয়তান রাক্ষসী আমার কাছ থেকে আমার জাদুর নাক কেড়ে নিয়ে আমাকে বানর বানিয়ে রেখেছিল, আর আমাকে এই নীলবাড়িতে মেরে ফেলার জন্য নিয়ে এসেছিল। কিন্তু বন্ধু হয়ে তুমি আমাকে বাঁচালে, আর আমি রাক্ষসীর কাছ থেকে মায়াবী নাকও ছিনিয়ে নিতে পারলাম। আর সে কারণেও রাক্ষসীও ভস্ম হয়ে গেল। কিন্তু তুমিও তো আকারে অনেক ছোট ছিলে, তুমি এমন বড় হয়ে গেলে কি করে? আমি ছিলাম নীলনগরীর রাজকুমারী, আর এই নীলবাড়িটা ছিল আমার বাবার রাজপ্রাসাদ। কিন্তু ওই শয়তান রাক্ষসী আমার বাবাকে মেরে ফেলে আমাকে এভাবে ছোট্ট করে রেখেছিল। আর রাক্ষসী মারা যাওয়ায় আমি আবার আমার রূপ ফিরে পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য যে আমি আমার বাবা আর রাজত্ব যে দুটোই হারিয়েছি। দুঃখ পেও না বন্ধু, আমরা চিরকাল বন্ধুই থাকবো। তবে চিন্তা করো না, আমি আগের মতো আবার এই নীলবাড়িতে আসবো তোমার সাথে দেখা করতে। এই বলে নীলপরী লাল নাক নিজের নাকের উপর লাগায় আর নিজের শক্তি ফিরে পায়। তারপর নীলপরী তার রাজ্যে চলে যায়, আর ঋতু তার নীলবাড়িতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।